শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক RTVর নিয়মিত আয়োজন আজ পত্রিকায়। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং একই সাথে সেই খবরের পেছনের খবরও তা নিয়ে শুনি বিশ্লেষণ। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আকবর হোসেন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে জানাব আকবর হোসেন। নিশ্চয়ই শুনছেন আমাকে? থ্যাংক ইউ, শুভ সকাল। দর্শক, এই অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুকে ও ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা চলে যাব আলোচনায়, তবে তার আগে দেশের প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো একবার দেখে নেব। প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, এপ্রিলে ৭৫% বেশি বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি। এরপরে যে খবরটি রয়েছে, দুর্নীতি ও অপেশাদারত্বের মূল কারণ পছন্দমতো পথ চাওয়া, ডিসি সম্মেলনে এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরে যেই খবরটি রয়েছে, বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত। মূলত ৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটিরই বিস্তারিত প্রতিবেদন করেছে প্রথম আলো। এরপর দৈনিক যুগান্তর, তাদের প্রধান খবর, বাড়তি সুবিধার প্রস্তাব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা জানালেন ডিসিরা। এরপরে যে খবরটি রয়েছে, সেবার মানসিকতা নিয়ে কাজ করার উপর জোর, 10 মে থেকে শুরু হচ্ছে 4 দিনের পুলিশ সপ্তাহ। এরপরে যে কথাটি রয়েছে, বাজেট 2026-27 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করের বোঝা বাড়বে, এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে। এবং মৌজা রেটে দিতে হবে সম্পদ কর, স্ল্যাবে পরিবর্তন আনায় বাড়তি অর্থ দিতে হবে। মূলত ব্যক্তি শ্রেণীর উপরেই করের বোঝাটা বেশি আসতে যাচ্ছে। এরপর দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান যে খবরটি, পৈশাচিক জিম্মি কাহিনী, একটি অনুসন্ধানী প্রতিবেদন, অপহরণ প্রলোভনের মালয়েশিয়া যাত্রা, মাছ সমুদ্রে মারামারি, ট্রলার ডুবে উদাও, 264 নারী পুরুষ, 9 জনকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে। এরপরে যেই খবরটি রয়েছে, ছাড়ের ফাঁদে ফেলে সাধারণ করদাতার ঘাড়ে করের বোঝা, আসছে বাজেট। ইউনূস সরকার পরবর্তী 2 বছরের জন্য করের বোঝা চাপিয়ে গেছে, বছর ব্যবধানে কর বাড়বে 52% পর্যন্ত। ডক্টর ইউনূস নূরজাহানের বিচার দাবি, হামে ব্যাপক শিশু মৃত্যু, এরকম একটি খবর আমরা দেখতে পাচ্ছি। আরও 10 শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত হামের এবং হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা 294 জন। দৈনিক আমার দেশ, শাপলা চত্বরে 32 হত্যার প্রমাণ পেল তদন্ত সংস্থা। 7 জুনের মধ্যে ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। এরপরে যেই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে পিছু হটল এনবিআর। এবং আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সংস্কার নিয়ে প্রতারণা করছে সরকার, এনসিপির জাতীয় কনভেনশনে বক্তারা এমনটা বলেছেন। জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে, শিক্ষিত বেকারদের হার কমাতে হবে, এই ধরনের বিষয়গুলো রয়েছে। দৈনিক সমকাল, জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের চিন্তা, বেতন ভাতা ও পেনশন বরাদ্দ বাড়ছে, পেনশনে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 35,000 কোটি টাকা 2026-27 অর্থ বছরের বাজেটে। এরপরে যেই খবরটি রয়েছে, ছোট ঋণে খেলাপি 68%, 10 ব্যাংকের। দৈনিক ইত্তেফাক, তাদের যেই শিরোনাম দেখতে পাচ্ছি, তৃণমূলের শেষ নাকি বিজেপির শুরু, জানা যাবে আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এরপর আন্তর্জাতিক আরও একটি খবর তারা প্রথম পাতায় ছাপিয়েছে, 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে ইরান। তেহরানের নতুন প্রস্তাব অগ্রহণযোগ্য বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা। নয়াদিগন্ত, অভিবাসন ব্যয়ে নিঃস্ব বিদেশগামীরা, 2-3 বছরে উঠছে না খরচের টাকা। এরপরে দৈনিক বণিক বার্তা, দেশের আমদানি রফতানি 2 খাতেই মন্দা, এটি তাদের প্রধান শিরোনাম। দৈনিক আমাদের সময়, কি মধু বিদেশি পাথরে, বছরের পর বছর লোকসানে মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি। এরপরে আর দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, 26 রোগের বিস্তার, টিকার অব্যবস্থাপনা ডেকে এনেছে বিপদ, ভঙ্গুর স্বাস্থ্য খাত পুনরুদ্ধারে বাজেট বাড়ছে কয়েক গুণ। পাশে রয়েছে, সফল হতে সরকারের ভিতরে শুদ্ধি অভিযান জরুরি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে, এমনটাই বলেছেন ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। দৈনিক কালবেলা, তাদের প্রধান খবর, নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদন ব্রিস্টল ফার্মা। এরপরে দ্য ডেইলি স্টার, ইন্টারিম গভর্নমেন্ট মিসস্টেপ বিহাইন্ড মিসেলস ক্রাইসিস। এটি এছাড়া আরও একটি খবর রয়েছে, ফ্রম পার্মানেন্ট মিডিয়া কমিশন। সবশেষ দ্য ডেইলি স্টার, তাদের প্রধান শিরোনাম, পেশেন্ট লেফট টু সাফার অ্যাজ HC ডাইরেক্টিভস ইগনোর্ড। দর্শক, এতক্ষণ আপনারা সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। জনাব আকবর হোসেন, আপনি সংবাদ শিরোনামগুলো শুনলেন, প্রায় সব
পত্রিকাতে বিভিন্ন ধরনের খবরকে তাদের প্রধান হেডলাইন করেছে। আমরা একটি খবর প্রায় সব পত্রিকাতে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে গতকাল ডিসি সম্মেলন ছিল এবং সেই ডিসি সম্মেলনে দেশের বিভিন্ন জেলার ডিসিরা প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি পেশ করেছেন। সেই দাবির বিষয়ে প্রধানমন্ত্রী তাদের উত্তরও দিয়েছেন। বেশ কয়েকটি বিষয় সেখানে এসছে। একটি হচ্ছে ডিসিরা একটা বিচারিক ক্ষমতা যেটি একসময় রহিত করা হয়েছিল সেটি আবার ফেরত চেয়েছেন এবং প্রধানমন্ত্রী বলেছে এটি বিচারাধীন বিষয়, সুতরাং এটি নাকচ করেছেন। বাড়তি সুবিধার প্রস্তাব ডিসিরা দিয়েছেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা জানিয়ে। এটি একটি দিক। আরেকটি হচ্ছে ওই পছন্দ মতো পদ চেয়ে ডিসিরা যেই পদায়নটা নেয় সেটি মূলত দুর্নীতির কারণ। মোটা দাগে যে বিষয়টি হচ্ছে যে জনপ্রশাসনে এই দুর্নীতির কারণে সেবাটা আসলে নিশ্চিত করা যায় না, যেটিও উঠে এসছে। আপনি যদি একটু বলেন যে এই ধরনের ডিসি সম্মেলন আমরা সব সরকারের আমলেই দেখি, তো যেটি প্রধানমন্ত্রী বলেছেন আর কি, যে পছন্দ মতো পদ যারা নিয়ে এই ডিসি পদটা নেয়, ফলে যেটা হয় যে আসলে সেবাটা দেয়া যায় না। একটু যদি বলেন এই বিষয়টা। এখন পছন্দ মতো পদ কে নেয়? ডিসিরা কি নিজেরাই সেটা নেয় নাকি তাদেরকে দেওয়া হয়? তারা তদবির করলে তাদেরকে দেওয়া হয়, কিংবা তাদেরকে পিক করা হয় যে সে আমার লোক কিনা। এখন আমি পছন্দ মতো পদ নেওয়ার ক্ষেত্রে আমি ডিসিদের খুব বেশি ভূমিকা দেখি না। তারা হয়তো তদবির করছে, তারা ডিসি হতে চায়, কিন্তু তাদেরকে তো পিক করা হয় হচ্ছে সরকার থেকে না? যখন যে সরকার থাকে বা পলিটিক্যাল মানে এটা ডিসিশন হয় আমরা দেখতে পাই। এবং এই ডিসি নিয়োগ নিয়ে একটা ব্যাপক তুগলকি কাণ্ডও ঘটে। এটা নিয়ে নানা ধরনের এত বড় আকারের তদবির হয়, এটা অনেক সময় অবিশ্বাস্য লাগে আমার কাছে। আর ডিসিরা যেটা করেন যে মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে যে সরকারের কর্মসূচিগুলো বা রাষ্ট্রে যে সমস্ত নানা ধরনের প্রকল্প নানা কিছু থাকে এগুলোকে তারা বাস্তবায়ন করেন। এবং তাদের মাধ্যমেই এই বিষয়গুলো উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত এগুলো বাস্তবায়িত হয়। এবং এই ডিসিদের হাতে অনেক কিছু থাকে যেগুলো একদম সরাসরি মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। আপনি দেখবেন যে প্রচুর সরকারি মানে সোশ্যাল সেফটি নেটস থাকে, সেগুলোকে তাদের ম্যানেজ করতে হয়। নানা ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সেগুলো তাদের করতে হয়। একজন ডিসি কিন্তু এমনিতেই খুব তার ব্যস্ত সময়ে যায়। এটা আপনি যেকোনো জেলা পর্যায়ে গেলেই দেখবেন। এখন সেজন্য আমি ঠিক বুঝতে পারি না যে ডিসিরা কেন বারবার এই বিচারিক ক্ষমতাটার উপরই খুব বেশি ফোকাস করেন। মানে এটার মানে কেন এটা হয় এটা আমি ঠিক বুঝি না। কারণ উনাদের তো এমনিতেই অনেক কাজ। এটার হয়তো ২ টা রিজন হতে পারে। একটা রিজন হচ্ছে উনারা এর ফলে কি কোনো পলিটিক্যাল সার্ভিস দেয়া যায় কিনা, মানে যেই দল তাকে হ্যাঁ, পিক করে তাকে কি দেয়া যায় কিনা? সেটাই আসছি। মানে ২ টা হয় যে তার হাতে যদি একটা সীমিত বিচারিক ক্ষমতা থাকে তাহলে লোকে তাকে ভয় পাবে। মানে আমাদের সমাজে তো এই যে আমাকে কতজন ভয় পেল, আ এইটা একটা ম্যাটার গুরুত্বপূর্ণ, করে। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। সো ডিসিরা ব্যাপারটাকে ওইভাবে দেখে যে আমার হাতে যদি একটু আধটু বিচারিক ক্ষমতা না থাকে, তাহলে লোকে ভাববে যে ডিসি সাহেবের হাতে তো কোনো ক্ষমতা নাই। আমাকে জি। শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নাই। তাহলে হয়তো সেইভাবে তাকে সমীহ করবে না। এইটা একটা রিজন হতে পারে। আর আরেকটা রিজন হতে পারে তারা মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তাদের কিছু যদি এরকম একটা বিচারিক ক্ষমতা থেকে থাকে, সেটা তার কাজকে সহজ করবে। এখন বাস্তবতা কোনটা? আমরা বাস্তবতা দেখেছি যে অনেক সময় যে ওই যে ভয় পাওয়ার যে বা ভয় পাইয়ে দেওয়ার যে সংস্কৃতি, জি। এটা হয়তো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সো এই জায়গাটা আমার কাছে খুব মানে আমি ঠিক বুঝতে পারি না যে উনাদের কাজের এমনিতেই এত লোড, উনারা আবার বাড়তি এটা কেন চাচ্ছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকরা যে দাবিগুলো তুলছেন, আমরা কিন্তু ওগুলো বছরের পর বছর ধরে গত ২ দশক, ২.৫ দশক ধরে এই দাবিগুলোই শুনছি। জি। তাই না? শুনছেন না? প্রত্যেক বছর তো একটা ডিসি সম্মেলন হয়। জি। সেই সম্মেলনে তারা এই আ দাবিগুলো তুলে ধরেন। তবে এইটা নিয়ে কিন্তু আ মানে সরকারি চাকরি যারা করেন বিভিন্ন ক্যাডার সার্ভিসে একটা অসন্তোষ আছে। জি। কারণ বিভিন্ন ক্যাডার সার্ভিসের লোকরা মনে করেন যে বাংলাদেশে অ্যাডমিন ক্যাডার মানে যেটাকে আমরা বলি যে বিসিএস অ্যাডমিন যেটা, যারা যে ডিসি বা প্রশাসনে, যারা ইউএনও প্রশাসনে। ওনারা হন,
এবং পুলিশ ক্যাডারের লোকজন, তারা ওভার প্রিভিলেজড। এই দুইটা ক্যাডারের লোকজন, অন্য দুইটা ক্যাডারের লোকজন অত প্রিভিলেজড না। তাদের হাতে এত ক্ষমতাও নাই, তাদের হাতে এত সুবিধাও নাই। অ্যাডমিন ক্যাডার যেটা চায় বা পুলিশ যেটা চায়, সরকার সেটাকেই মোরলেস মেনে নেয় জি। এবং তাদের কথাকে গুরুত্ব দেয়। তো এই বিষয়টা সরকারি সিস্টেমের মধ্যে অন্য যারা কাজ করে তাদের মধ্যে একটা হতাশা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি দেখি আর কি। তো আমার মনে হয় যে ডিসি সাহেবরা যেটা চাচ্ছেন, সরকার তবে তো একটা একটা ইত্তেফাক একটা শিরোনাম করেছে, মানে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে ডিসিরা কাজ করতে চান, সেটিও তারা ব্যক্ত করেছেন। এবং প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট এবং কোনো ধরনের কম্প্রোমাইজ করে সরকার আসলে এই দুর্নীতিকে মানে সোজা কথায় হচ্ছে প্যাট্রোনাইজ করবে না, এবং দক্ষতার ভিত্তিতে জনপ্রশাসনের নিয়োগ এবং বদলিগুলো হবে। এটি হচ্ছে সরকারের ম্যান্ডেট। সেইটাতে সরকার কতখানি স্থির থেকে কাজ করতে পারবে বলে মনে হয় আপনার? কারণ এখানে তো সেটা অনেকগুলো যদি মেকানিজম আছে। হ্যাঁ, সেটা যদি হয়, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা যদি হয়, ওয়েল এন্ড গুড, আমরা এটাকে ওয়েলকাম জানাই, জি। এটাই হওয়া উচিত। কিন্তু আমার অভিজ্ঞতা বলে বা আমি যতদূর দেখেছি যে এটা হওয়াটা খুব কঠিন ব্যাপার। কারণ সব সিদ্ধান্ত তো প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করেন না। প্রধানমন্ত্রী কিন্তু একটা জায়গার ডিসি চেঞ্জ হয়ে যাবে বা ডিসি পরিবর্তন হবে, হ্যাঁ, যখন ওভারঅল ডিসি নিয়োগ হয় হয়তো তার একটা কনসেন্ট থাকে, কিন্তু কাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেওয়া হচ্ছে এটা কিন্তু উনি জানেন না। ওনার পক্ষে জানা সম্ভব না। যেমন একটা জায়গায় ধরেন যেখানে ডিসি আছেন, ডিসি তো থাকেন একজন, কিন্তু দেখেন প্রত্যেকটা জেলায় সংসদীয় আসন আছে কমপক্ষে ৩টা। জি। এখন ডিসি সাহেবদের অবস্থা হয়ে যায় কি, যে ওই যে ৩ জন এমপি উনি কাকে মেনটেন করে চলবেন, এটা তার জন্য একটা বড় কঠিন চ্যালেঞ্জ। দোদুল্যমানতার জায়গা। উনি কি এক্স এর কথা শুনবেন, নাকি উনি ওয়াই এর কথা শুনবেন, নাকি উনি জেড এর কথা শুনবেন? আর যদি কোন একটা কনস্টিটিউয়েন্সিতে যদি মন্ত্রী থাকে তাহলে তার কোনো কথাই নেই। রাইটলি বলেছেন আপনি। এই এই জায়গাটা আছে যে কারণ আপনি যেটা বললেন যে এখানে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে নিজের পথটি স্থির রেখে আপনি কিভাবে উনি আসলে প্রশাসনকে ম্যানেজ করবেন, সেটিও একটি চ্যালেঞ্জের জায়গা। আমরা আরেকটা খবর একটু আসতে চাই, সেটি হচ্ছে আপনি যদি দেখেন একটা অর্থনীতির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে সরকার দায়িত্ব নিয়েছে, এটি বলা হয়েছে। ডিসি সম্মেলনেও প্রধানমন্ত্রী তেমনটা বলেছেন। ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা আসলে নিয়েই এই সরকারকে আজকে থেকে ধরেন প্রায় ২.৫ মাস আগে দায়িত্ব নিতে হয়েছে। এবং বারবার যেটি বলা হচ্ছিল, আপনিও বেশ কয়েকটি শোতে বলেছেন যে আমাদের যে তেলের দাম সমন্বয়, বিভিন্ন ধরনের ইস্যুজ, এগুলোর পেছনে আইএমএফের ঋণের কিস্তির একটা ইস্যু আছে। এবং সেখানেও কিন্তু আইএমএফের যে শর্তগুলো থাকে সেখানে বলা হয়েছে যে আপনার ট্যাক্স জিডিপি রেশিওটাকে আপনি বাড়াতে হবে। এবং সরকার তার বিভিন্ন মহল থেকে যেটি পরামর্শ পাচ্ছে যে আপনি করের জাল বিস্তৃত করেন, ব্যক্তি পর্যায়েও আপনার আসলে ট্যাক্স আহরণের আসলে সীমাটা বাড়াতে হবে। সেটাকে লক্ষ্য রেখে সরকার যেটি 2026-27 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করের বোঝা বাড়ানোর একটা উদ্যোগ নিচ্ছে। এবং খবরে বলা হচ্ছে যে আপনার স্ল্যাবে পরিবর্তন আসছে এবং বেশি অর্থ দিতে হবে। এখন প্রশ্নটি হচ্ছে, ব্যক্তি পর্যায়ে এমনিই বাংলাদেশে আপনি জানেন যে ট্যাক্সের যেই নেট সেটি খুব বেশি বিস্তৃত না, আমরা ইনফর্মাল অনেক বিজনেসের ট্যাক্স আমরা পাই না। তা এখন যদি যারা আসলে প্রকৃত ট্যাক্স দেয়, এবং ট্যাক্স নিয়েও এক ধরনের বিষয় আছে যে বড় বড় যারা কর্পোরেট তারা ট্যাক্সের হিসাবের মধ্যে এক ধরনের যেটিকে বলা হচ্ছে যে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট করেন তাদের মতো করে। তো ব্যক্তি পর্যায়ে আসলে আপনি কর বাড়িয়ে, করের সীমা বাড়িয়ে কতখানি আপনি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন, এটা কি মনে হয়? ট্যাক্স নেটটাকে বিস্তৃত করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। জি। অর্থাৎ এখন যে পরিমাণ লোক ট্যাক্স দেয় তার চেয়ে বেশি মানুষকে ট্যাক্সের আওতায় আনতে হবে, তাহলে সরকারের রাজস্ব বাড়বে। আমি এটার সঙ্গে একমত। এবং সরকারের টাকার দরকার, রাষ্ট্র পরিচালনা তো কোনো টাকা ছাড়া হবে না। জি। সরকারকে ম্যানেজ করতে হবে, ইফেক্টিভলি ম্যানেজ করতে হবে। এটার সঙ্গে আমি একমত। জি। কিন্তু যেটা আমি দেখি যে বাংলাদেশে একটা প্রবণতা হচ্ছে যে আপনি কর দিবেন, আপনার উপর আরো চাপিয়ে দেওয়া হবে। জি। হ্যাঁ, আপনি ৳১০ কর দিচ্ছেন, আপনার কাছ থেকে কিভাবে ৳১৫ নেওয়া যায়, ওই ধরনের উপায় বের করা হবে। তো সেটা আমাদের এখানে করা হয়। জি। একটা উদাহরণ দেই, দেখুন বাংলাদেশে কিন্তু ভিএটি সিস্টেম, ভ্যাট, প্রত্যেকটা মানুষ কিন্তু ভ্যাট দেয়।
তাই না? আপনি যেকোনো পণ্য, পণ্য সেবা কেনার সাথে নিতে সাথে যান, তো আপনার ভ্যাট তো অটো হ্যাঁ, কেটে নেয়, ওটা ভ্যাট। কিন্তু এই ভ্যাটের টাকা এটা কি 100% সরকারের কোষাগারে যাচ্ছে? আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে জনগণ যে পরিমাণ ভ্যাট দেয় সব জায়গার মধ্যে, তার 40% ও হয়তো সরকারের কোষাগারে যায় না। বাকি 60% এটা কিন্তু এই যে প্রতিষ্ঠানের ভ্যাট দেওয়ার কথা ৳২,০০,০০,০০০, সে ৳৫০,০০,০০০ দিয়ে ম্যানেজ করে সে ভ্যাট দিচ্ছে ৳২০,০০,০০০। তো এটা তো একটা করাপশন। তাহলে ডেফিনিটলি। আপনি এনবিআর এর যে সিস্টেমটা, এই যে ভ্যাট বা অন্যান্য আপনি যে ট্যাক্স গুলো যেগুলো নিচ্ছেন, এখানে যদি করাপশনটা আপনি কমাতে না পারেন, এখানে যদি চেকস এন্ড ব্যালেন্স তৈরি করতে না পারেন, তাহলে জনগণ ট্যাক্স দিবে কিন্তু এটা সরকার পর্যন্ত এটা পৌঁছাবে না। তাহলে আপনি কি করে এটা ম্যানেজ করবেন? সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমাদের যে ট্যাক্সেশন সিস্টেমে যে করাপশন আছে, এই জিনিসটাকে ট্যাকেল করতে হবে। তাহলে পরে জনগণ কিন্তু ট্যাক্স দিতে আগ্রহী। মানুষ দিচ্ছেও। মানুষ দিচ্ছে না তা কিন্তু না। না, যে আমি যেটা আপনি বললাম যে দিতে আগ্রহী এবং যে দিচ্ছে তার উপরেই আপনি আপনি যেই দুর্নীতির যেই দিচ্ছেন এবং লুফলস গুলো আছে হ্যাঁ, সেগুলো আপনি ফিল আপ না করে আপনি যদি ব্যক্তি হ্যাঁ, শ্রেণীরই কর অনেকে আছে সীমা যে বাড়ান। তার ব্যক্তি হ্যাঁ, অনেকে আছে সে তার ডিরেক্ট ট্যাক্স দেয় না। আয়কর দিচ্ছে না সে। কিন্তু সে তো ভ্যাট দিচ্ছে। ট্রু। কিন্তু সে ভ্যাট তো সরকারের কোষাগারে পৌঁছাচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা। না, কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনার এই ট্যাক্সের জাল বিস্তৃত করেই কি আপনি রাজস্ব লক্ষ্যমাত্রা আপনি পূরণ করতে পারবেন? কারণ আপনার যেমন ধরুন এনবিআর এর ইস্যুটি নিয়ে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় সেটিকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়, পরে সেখান থেকেও মানে আমার মূল প্রশ্নটা হচ্ছে এই ধরনের কি অর্গানাইজেশনগুলো আমলাতান্ত্রিক যে জটিলতা আপনি দেখেন এই অন্তর্বর্তী সরকারের সময় পদক্ষেপটা নিয়েও কিন্তু তাদেরকে সরে আসতে হয়। এইটার একটু মানে যদি বলেন আর কি এনবিআর এর। হ্যাঁ, ওইটাই বলছিলাম যে শুধু করের জাল বিস্তৃত করে হুম, হবে হুম, না। এখানে করাপশনটা কমাতে হবে। যদি আপনি এনবিআর এর ভেতরে যদি আপনি করাপশনটাকে কমাতে পারেন, এটাকে রাশ টেনে ধরতে পারেন, তাহলে পরে জনগণ যা কিছু দিচ্ছে সেটা সরকারের কোষাগারে যাবে। আর যদি সেখানে আপনি রাশ টেনে ধরতে না পারেন দুর্নীতির, তাহলে জনগণ যা কিছু দেখ না কেন, আপনি ট্যাক্স নেট যতই বাড়ান না কেন, টাকা তো আপনার কোষাগারে যাবে না। যাচ্ছে না, মাঝপথে সে অন্য ডেস্টিনেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, অন্যদিকে চলে যাচ্ছে। আপনার কোষাগারে টাকা যাওয়ার কথা ৳৫০। আপনি দিন শেষে দেখবেন যে আপনার জমা হয়েছে ৳১৫। তাহলে এই যে বাকি ৳৩৫ থাকছে না, এটা তো ওই যে করাপশন ডিলের মাধ্যমে এই টাকাগুলো হারিয়ে যাচ্ছে। সুতরাং ইউ রাইটলি আমি সেড। বারবার বলব যে এনবিআর এর সিস্টেমে করাপশনটাকে ট্যাকেল করা যেকোনো সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা শুধু দেখি যে পুলিশ ঘুষ খায়, পুলিশ দুর্নীতি করে। কিন্তু এনবিআর এর সিস্টেমে কি হয় এটা তো আপনি প্রতিনিয়ত দেখেন না। ট্রু, ট্রু। হ্যাঁ? এটা যদি আপনি দেখেন এবং সেখানে টাকার অঙ্ক কত বড়, জি। তাহলে আপনি রীতিমতো আঁতকে উঠবেন। তা আমি সেজন্য বলছি যে আপনি করের আওতা বাড়ান। এটাকে ট্যাক্স নেটটাকে আপনি এর এর বিস্তৃত কোনো করেন। বিকল্প নেই, এর কোনো বিকল্প কোনো নেই। সমস্যা নেই। বাংলাদেশে এখন কথার কথা যে ১৫ লাখ মানুষ ২০ লাখ মানুষ ট্যাক্স দেয়। আপনি এটাকে এমনভাবে করেন যাতে করে ৫০ লাখ মানুষকে দিতে হয়। কিন্তু সেটা যে করবেন, ওই টাকাটা যে আপনার কোষাগারে এসে পৌঁছাবে, এইটা আপনি নিশ্চিত করবেন কিভাবে? রাইট। মানে করাপশন, এখানে করাপশন আসলে থামানো ছাড়া মানে কোনো উপায় নেই। আপনি আমি যতই আপনি কোনো জাল উপায় বিস্তৃত দেখি না। করেন, আসলে দিন শেষে আপনাকে টাকা যদি মাঝপথে হারিয়ে না যেতে চায়, হ্যাঁ, তাহলে আপনাকে এই গর্তগুলো বন্ধ করতে হবে। রাইটলি সেড। আকবর ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এটি হেডলাইন করেছে। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, ২৬ রোগের বিস্তার, টিকার অব্যবস্থাপনা ডেকে এনেছে বিপদ, ভঙ্গুর স্বাস্থ্য খাত, পুনরুদ্ধারে বাজেটে বাড়ছে কয়েক গুণ। এবং আরেকটি খবর আমি দৈনিক কালের কণ্ঠে দেখলাম, সেটা হচ্ছে ডক্টর ইউনুস নূরজাহানের বিচার দাবি, হামে ব্যাপক শিশু মৃত্যু। এ পর্যন্ত হামে ২৯৪ জন শিশুর প্রাণহানি হয়েছে এবং খবরটিতে যেটি বলা হচ্ছে, যেটা কালের কণ্ঠের খবরে যেটা বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো ফ্রন্টে ফায়ার ফাইটিংয়ের কারণে স্বাস্থ্য খাত উপেক্ষিত ছিল, যেটা হয়তো এখন আমরা যেই বিপদের মধ্যে পড়েছি সেইটার অন্যতম একটি কারণ। আপনি সেটা মনে করেন কিনা? এই কথাগুলো তো মিডিয়াতে দেখছি। কিছু দেখছি। কোনো মিডিয়াতে একটু বেশি দেখছি। হুম? আ বাট এটা নিয়ে কথা হচ্ছে যে হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় টিকার সংকটের কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন কথাটা কতটুকু সত্যি না, আমি মনে করি এটা নিয়ে একটা সায়েন্টিফিক একটা ইনভেস্টিগেশন হওয়া ইনভেস্টিগেশন দরকার। কমিটি করা দরকার। সায়েন্টিফিক। নট যে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে বা কালের কণ্ঠ কি বলছে, ট্রু। হ্যাঁ? ব্যাপারটা ওরকম না। যেহেতু প্রশ্ন একটা উঠেছে, এটা ঠিক।
সেটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করা দরকার, যেখানে ইন্টারিম গভর্নমেন্টের স্বাস্থ্য খাতে যারা জড়িত ছিলেন তাদেরকেও সেই কমিটিতে রাখা হোক, ডব্লিউএইচও কেও রাখা হোক, বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট হেলথ এক্সপার্টদের রাখা হোক, এবং এরপর রিভিউ করা হোক যে ওই সময়টার মধ্যে টিকার যোগান কেমন ছিল, না থাকলে কেন ছিল না, আমাদের সমস্যাটা কোথায় ছিল, এই ব্যাপারটাকে নির্দিষ্ট করা হোক। আর এরপর আরেকটা কাজ করা হোক যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে দুই রকমের বিষয়, হুম, কিছু শিশু হামে মারা যাচ্ছে সরাসরি, আর কিছু শিশু হামের উপসর্গে মারা উপসর্গ যাচ্ছে। নিয়ে মারা যাচ্ছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া আর স্পেসিফিক ওই রোগে মারা যাওয়া কিন্তু এক কথা না, এক এক কথা না। বিষয় না। আচ্ছা, আর এছাড়া আমরা জানতাম যে, আমি পত্রপত্রিকাতেই দেখেছি যে অনেক শিশু আছে যাদের টিকা দেওয়ার বয়সই হয় নাই, তারা হামে আক্রান্ত হচ্ছে। হুম, তাহলে তো ওইটার সঙ্গে টিকার সম্পর্ক খুব বেশি নাই। হুম, হুম, এমনকি যারা বয়স্ক তাদের মধ্যেও কিন্তু হামের উপসর্গ দেখা দিচ্ছে। হুম, হুম। আপনি দেখেছেন মনে হয় পত্রপত্রিকায়। এবং তাহলে সে আবার টিকা প্রাপ্তির থ্রেশহোল্ডে পড়ছে না, যে বয়স্ক লোক। পড়ছে না। হুম, এক্সাক্টলি পড়ছে না সে। তাহলে আমাদের এখানে এই মানে এই হাম বা হামের উপসর্গজনিত নতুন কোনো ভ্যারিয়েন্টের হুম, আগমন ঘটলো কিনা, হুম, এবং এটা কি নতুন কোনো বিষয় কিনা, ওই সায়েন্টিফিক কমিটির মাধ্যমে, ইনভেস্টিগেশন কমিটির মাধ্যমে এই দুটো জিনিসকে নির্ণয় করা হোক। কিন্তু মুখে মুখে কথা হচ্ছে, হুম, হুম, ভেতরে ভেতরে এগুলাকে ইনভেস্টিগেট করার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে কিনা হুম, হুম। আমি জানি না, না। সেটি বাট সেটি এখন হলেও হলো। গভর্নমেন্টের এটা পাবলিক করা উচিত, যাতে করে আমরা বুঝতে পারি যে টিকার সংকটের কারণে কতটা হয়েছে, আর নিউ ভ্যারিয়েন্ট যদি এখানে এসে থাকে সেটা কতটা হয়েছে। এই বিষয়গুলোর এটা উত্তর জানাটা আমাদের জন্য জরুরি। ইউ রাইটলি সেড। এবং যেটি বলা হচ্ছে যে এখানে অনেকগুলো মানে ওই প্রতিবেদনেই বলা হয়েছে যে 26টি রোগের বিস্তার হয়েছে, এবং আহ, যেটি আপনি যেটা বলেছেন আজকে আর কি, যে যদি সেই অভিযোগটি থেকে থাকে এবং সেই অভিযোগটি যেহেতু উঠেছে সেইটির ব্যাপারে আসলে স্পষ্টীকরণ প্রয়োজন আছে। না হলে তো আসলে আপনি কজ ডিটেকশন না হলে তো অবশ্যই, আপনি মেজারে যেতে পারবেন না। রাইট। অবশ্যই। আরেকটি খবর, আজকে অনেকগুলো ছোট ছোট খবর মানে ছোট ছোট করে আমি শুনছি, অনেক ধরনের খবর আছে। বণিক বার্তা একটা খবর করেছে, দেশের আমদানি রপ্তানি দুই খাতেই মন্দা। 2025-26 অর্থ বছরের একটা হিসেব আমরা দেখলাম, এবং মানে ঋণাত্মক ধারায় আমাদের প্রবৃদ্ধি আসলে চলছে। এবং আপনার আমদানি রপ্তানিতে যেটি বলা হচ্ছে যে দুই খাতেই মন্দা, তার একটি বড় কারণ হিসেবে প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে বিনিয়োগ নাই, আপনি ফুললি ডিপেন্ড অন রেমিটেন্স, আপনার ডিউজ আছে প্রচুর ইন্টারন্যাশনাল, আপনি দাতাদের কাছ থেকে, যাদের কাছ থেকে লোন নিয়েছেন তাদের ডিউ আছে, সব মিলিয়ে আসলে অর্থনৈতিকভাবে আমরা আসলে একটা মানে ওটা তো ঝুঁকিতে আছি। না, তা তো বটেই। কারণ কারণ আমাদের ভর্তুকি, এখানে সরকারকে আবার অর্থনীতির ভর্তুকিটাও কন্টিনিউ করে যেতে হয়েছে অনেক লম্বা সময়। হ্যাঁ, আমাদের এখানে তো অর্থনীতির মূল চালিকা শক্তিটা, যেটা আমরা আমদানি রপ্তানি, আমদানির জন্য আমরা তো ফুললি ডিপেন্ডেন্ট আমাদের যে হুম, ফরেন কারেন্সির জন্য, আমাদের রেমিটেন্স প্লাস আমাদের যেটা এক্সপোর্ট, যেটা তৈরি পোশাক থেকে আসে, এটার হুম, উপর আমরা অনেকাংশে নির্ভরশীল। এখন এই যে একটা কঠিন অর্থনৈতিক সংকট, হুম, এই সংকট থেকে কিভাবে বেরিয়ে আসবে, এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা এই সরকারের জন্য। কারণ দেখেন, এই অর্থনৈতিক সংকটের সঙ্গে অনেক কিছুর সঙ্গে জড়িত। অলরেডি অর্থমন্ত্রী কিন্তু একটা আভাস দিয়েছেন, যেটা জি, আমরা নিয়ে একটু আগে আলোচনা করলাম, যে আমাদের মানে ট্যাক্স বাড়াতে হবে। হুম, হুম, তো ভালো কথা, ট্যাক্স বাড়াতে হবে, কিন্তু ট্যাক্স বাড়াতে গিয়ে সেটা জনগণের উপর কতটা চাপ পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এর বাইরে এটাকে আর কি করে ম্যানেজ করা যায়, হুম, হুম, সেই বিষয়টা কিন্তু বড় আকারের চিন্তা করা দরকার। আমার কাছে যে জিনিসটা মনে হয়, এই সরকারের জন্য সামনের দিনগুলোতে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে জ্বালানির দাম সমন্বয় করা। বিদ্যুৎ, গ্যাস অলরেডি এগুলোর কিন্তু আপনার মানে তেলের দাম এক দফা সমন্বয় হয়ে গেছে, অ এলপিজির দামও এক দফা সমন্বয় হয়ে বেড়েছে। গেছে। এক দফা বেড়েছে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে হুম, হুম। যে এই সরকারের মেয়াদকালে তেলের দাম আরো অন্তত ৩ থেকে ৪ দফা বাড়াতে হবে। যদি না তারা অন্য খাত থেকে ভর্তুকির ব্যবস্থা না করেন। অন্য কারণ বিকল্প আর কি খাতি থেকে উনি সেটা সরকারকে ভাবতে হবে যে বিকল্প আর কি খাত আছে। কিন্তু এখন আকবর ভাই, এটা আপনার কাছে মনে হয় না যে একটা ডাবল এজ সোর্ড? আপনি যখনই আপনার এই অর্থনীতির এই মন্দা কাটাতে আপনি ধরেন এসবের সমন্বয় করতে যাচ্ছেন, সেটার প্রভাব তো আবার বাজারে গিয়ে পড়ছে, আবারও তো সেই অবশ্যই পড়ছে। মূল্যস্ফীতির লাগাম আপনি টানতে পারছেন না, তো ঘুরে ফিরে তো আপনি ওই চক্রের মধ্যে আটকে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই পড়ছে। কিন্তু এখন অনেক ক্ষেত্রে যে মানে উপায় খুব সীমিত হুম, হয়ে যায়। ট্রু। বা আমরা হয়তো যেটা করার দরকার আমরা অনেক ক্ষেত্রে সেটা করি না। হুম, হুম, যেমন আমি একটা উদাহরণ দেই। আপনি পৃথিবীর যেকোনো দেশে যখন অর্থনৈতিক সংকট তৈরি হয়, জি, আপনি নিজেও জানেন যে সেটা হুম, ইউরোপে
দেশগুলো বলেন, আমেরিকাতে বলেন বা আমাদের এশিয়ার অনেক দেশে জি। আছে। তারা যেটা করে কি তাদের এক্সপেন্ডিচার রিভিউ করে। ট্রু। যে সরকার যে খাতগুলোতে খরচ করছে কোনটা আমার জন্য প্রায়োরিটি, কোনটা আমার জন্য লেস প্রায়োরিটি। আমাদের বাংলাদেশের আমি যদ্দূর জানি যে আমাদের বাজেটের যে বরাদ্দটা আসে, টোটাল আমরা যে বাজেটটা করি, তার একটা বড় অংশ আমাদের চলে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। পরিচালন বড় ব্যয় অংশ যেটিকে আমরা বলি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। এখন আমাদের এখানে কিন্তু এমনিতেই মাথাভারী প্রশাসন। জি। সরকারি অফিসগুলোতে ওনারা অনেক সময় বলেন যে আমাদের লোকবল নাই। হুম। কিন্তু আপনি দেখবেন আসলে ওখানে গিয়ে লোক আমার কাছে মনে হয় যে অনেক জায়গায় বাড়তি লোক আছে। হ্যাঁ? এবং কোথাও, কোথাও হয়তো লোকবলের সংকট আছে, দ্যাট ইস ট্রু। সুতরাং গভর্নমেন্টের উচিত একটা এক্সপেন্ডিচার রিভিউ করা। যে সরকারি খাতে আমাদের খরচগুলো আমাদের কোথায় যাচ্ছে, কোথায় আমরা সেভিংস করতে পারি। এবং এই অস্টেরিটি মেজার্স গুলো যদি আমরা না নিতে পারি, সেটা সব ক্ষেত্রে, শুধু সরকারি ক্ষেত্রে সেটা না, আমাদের এনার্জি সেক্টরের ক্ষেত্রেও সেটা করতে হবে। অস্টেরিটি মেজার্স নেওয়াটা খুবই ইম্পোর্টেন্ট। না, কিছু মেজার আপনি যেগুলো যদি নেওয়া হয়েছে, যে ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার জ্বালানির সাশ্রয়ের জন্য আপনি মার্কেট 7টার মধ্যে বন্ধ করেছেন। আপনি কিছু কিছু জায়গায় আপনার সরকারি ব্যয় যেগুলো বিদেশ ভ্রমণ, সেগুলোর ক্ষেত্রে কিচ্ছুতা সাধনের খবর আমরা দেখছি। আমরা খবর দেখছি অনেক কিছু, কিন্তু বাস্তবে কিন্তু সেগুলো অনেক কিছুই আমরা দেখি না। হুম? বিদেশ ভ্রমণ বা এই যে ৭ টায় মার্কেট বন্ধ করা, ঠিক আছে? এগুলো ভালো উদ্যোগ। কিন্তু আদৌতে সেটা কতটা প্র্যাকটিসড হচ্ছে, এটা তো অন্য জিনিস। যেমন আপনি দেখুন যে আমাদের এখানে আপনি মার্কেট বন্ধ করছেন ৭ টার সময়, কিন্তু ফুটপাতে অবৈধ লাইন দিয়ে কিন্তু রাত ১০ টা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সেখানে বিদ্যুৎ যাচ্ছে না। আপনি মার্কেটকে বন্ধ করছেন সন্ধ্যা ৭ টার সময়। সে তো ভাই বিল দেয়। সে তো যে ইলেকট্রিক বিল বিল তার দেন। যেটা সে বিল দেয়। কিন্তু আপনি লক্ষ, লক্ষ ব্যাটারি রিক্সা চালিয়ে দিয়েছেন, যেগুলোর যে চার্জিং পয়েন্ট গুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ করা হয়, গভর্নমেন্ট সেখানে পায় না। সেখানে ৭ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ইটস এ ম্যানেজমেন্ট ইস্যু, এগুলো গভর্নেন্স ইস্যু তো। আপনি শুধু যার উপর চাপাতে পারবেন, হ্যাঁ, সেটা তো হবে না। যার উপর আপনি চাপাতে পারবেন না তার জন্য সবকিছু জায়েজ। তাহলে আপনি ম্যানেজ করবেন কিভাবে? এটার কোনো উপায় নাই তো। এজন্য আমি বলছি যে গভর্নমেন্টকে অনেক, অনেক ক্ষেত্রে অনেক কঠোর হইতে হবে এবং একই সঙ্গে তাদের পাবলিক প্রায়োরিটি সেক্টরটাকে সেট রিভিউ করতে হবে। করতে হবে। প্রায়োরিটি মানে যেটা এবং বলেছেন, ইউ রাইটলি এক্সপেন্ডিচার সেড, যে রিভিউ না করলে এক্সপেন্ডিচার রিভিউ করে না প্রায়োরিটি করলে সেট করতে এটা থেকে হবে। বেরিয়ে আসা কঠিন। জি। আমরা আরেকটা খবর একটু দেখতে চাই, সেটি হচ্ছে এনসিপির জাতীয় কনভেনশন হয়েছে গতকাল। সেখানে বলা হয়েছে সরকার প্রতারণা করছে জুলাই সনদ নিয়ে, এবং এটি জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। মূলত জানেন যে সংসদের আমরা যে প্রথম অধিবেশন দেখেছি, তার প্রায় একটা বড় অংশ জুড়ে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার না সংশোধন, এই বিতর্কগুলো চলেছে। এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বিভিন্ন ফ্রন্টে যেটি বলা হয়েছে, তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তো এখানে আসলে সরকারের সাথে যারা বিরোধী দল, তাদের আসলে পার্থক্যের জায়গাটা কোথায় হচ্ছে? আপনার মানে এই ব্যাপারে একটা নির্মোহ বিশ্লেষণ চাই, কারণ আমরা খুব পপুলিস্ট নিউজ করছি। আমি একদম রাইট, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বললাম, মানে আসলে গ্যাপটা কোথায় হচ্ছে এই দুটো ইয়ার মধ্যে, একটু যদি বলেন। আমার কাছে এই পুরো বিষয়টাকে, অর্থাৎ সরকার যে দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে দেখছে, জি। এটাকে আমার কাছে একটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তারা আননেসেসারি ডিবেট ইনভাইট করছে। কেন করছে? এটা তারাই বলতে পারবে। কারণ এটা তো আমরা দেখেছি বা এটা আমরা জানি যে আসলে বিএনপি সরকার সংস্কারের প্রতি খুব বেশি মনোযোগ ছিল না। যতটা মনোযোগ তাদের ছিল যে আমাদের ক্ষমতায় আসতে হবে। ফাইন, যেকোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এটাই তারা চাইবে। এবং বিএনপির সবচেয়ে ভালো দিক ছিল বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছে। দ্যাট ইজ অলসো ট্রু। কিন্তু বিএনপি জানতো যে মাঠ যেহেতু ফাঁকা, সো একটা ইলেকশন হলে পরে আমরা ক্ষমতায় চলেই আসব। কিন্তু তারা সংস্কারের প্রতি মনোযোগ হবে না। এবং সর্বশেষ যেটা স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বললেন যে আমরা শুধু ইলেকশনের জন্য সবকিছু আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, তো এইটা তো একদম সরাসরি একটা, আমি বলবো, একটা প্রতারণা করার মতো। তার মানে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি ঘোষণা দিয়ে দিলেন যে আপনি এটা চান নাই, আপনি উপরে উপরে দেখিয়েছেন যে আপনি এগুলো চাচ্ছেন। দেখুন, পার্লামেন্টে আপনি যেটা বলবেন এটা কিন্তু অন রেকর্ড, এটা লিপিবদ্ধ হবে। এটা মাঠের কোনো কথা না যে রাস্তায় আপনি একটা সমাবেশে দাঁড়ালেন, সেখানে আপনি কথা বলেছেন। এবং আমি যে জিনিসটা বুঝতে পারছি না, এই সংস্কারগুলো করলে পরে দল হিসাবে বিএনপির কি লাভ হবে, বিএনপির কি ক্ষতি কি হবে, ক্ষতি হবে বলছেন? না, কি আপনি ক্ষতি হবে? কোন স্পেসিফিক কি, মানে আমরা দেখেছি সংসদের মধ্যে কিন্তু সেই
বেশ কিছু আপনার অধ্যাদেশের অনুমোদন হয়েছে, কিছু বিষয় পেন্ডিং আছে। মানে হ্যাঁ, আপনি যদি বলেন যে অধ্যাদেশ ওইগুলো অনুমোদন হয়েছে। করলে তার ক্ষতির জায়গা, যেমন ধরেন আপনার উচ্চকক্ষ, এটি হ্যাঁ, হ্যাঁ। বিচার বিএনপির বিভাগ যে বিচার সংস্কার বিভাগের প্রস্তাবনার হ্যাঁ, মধ্যে কিন্তু এই সংস্কারের বেশ কিছু জিনিস তো কমন, কমন। হ্যাঁ, কিন্তু রাইট? এগুলো করলে আমি জানি না মানে তাদের ক্ষতিটা কোথায়? এটা কি বিএনপি সরকারের পতন হয়ে যাবে যে সংস্কার বাস্তবায়ন করলে? আজকে সংস্কার বাস্তবায়ন যদি করে, তাহলে পরে এটার কি পতন হবে? যেমন আমি পার্সোনালি কিন্তু উচ্চকক্ষের ফ্যান না। আমি উচ্চকক্ষ এই ধারণাটার সঙ্গে আমি একমত পোষণ করি না। কারণ আমার মনে হচ্ছে এই উচ্চকক্ষ করলে আপনি আরো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে আরো কিছু ১০০ কিছু এমপি ব্যয় কে আপনি বাড়াবেন, আর নির্বাচিত কিচ্ছু করলেন। না। আপনি তো জনগণের কিছু ট্যাক্সের ব্যয় টাকা বাড়াবেন। যাবে। আপনি ব্যয় বাড়াবেন, এখন বলছেন যে আমি ভাই সরকার চালাতে পারছি না। হ্যাঁ, তো কিন্তু এই উচ্চকক্ষের আইডিয়াটা কার ছিল? এটা তো বিএনপির ছিল। তাহলে বিএনপি এই আইডিয়াটা কেন দিয়েছিল? আর যখন আপনি এটা দিয়েছেন, তাহলে এখন আপনি বলেন যে আমরা ঠিক আছে আবার এটা নিয়ে আপনি গণভোট হয়ে গেল। হুম, তাহলে কি আপনি এটা মানবেন না? হুম, হুম। তো এখন যেই জিনিস আপনি কমিটমেন্ট করেছেন, কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারছেন না। না, আর কিন্তু আমার বিএনপি, কাছে আকবর ভাই, এখানে মানে বিএনপির যে বক্তব্যগুলো আমি দেখছি এখানে খবরগুলোতে, সেটা হচ্ছে তারা যেইটাতে সাইন করেছে এবং উইথ নোট অফ ডিসেন্ট, যেখানে তাদেরকে তাদের সেই নোট অফ ডিসেন্ট সহ জনগণ বুঝতে তাদেরকে পেরেছি। হ্যাঁ, ম্যান্ডেট দিয়েছে, কিন্তু যেটি তাদের তাদের পয়েন্ট, সেইটির না ব্যাপারে আপনার ডিফেন্সটা কি? এইটা অ্যাবসার্ড। বিএনপির এই যুক্তি একদমই অ্যাবসার্ড। এটা একদমই ধোপে টেকে না। বিএনপি যে কথাটা বলছে এখন, এটা তারা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কারণ আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে যাই স্বাক্ষর করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। এরপরে একটা গণভোট হয়েছে। সেই গণভোটে মানুষ রায় দিয়েছে। সেই গণভোটে 60% মানুষ বলেছে যে আমরা সংস্কার চাই। সো আপনি কি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এইটা একেবারে ইম্যাটেরিয়াল। এখন বিএনপি বলার চেষ্টা করছে যে এতগুলো প্রশ্ন পড়ে বাংলাদেশের মানুষ কি গণভোট দিয়েছে, তারা বুঝতে পেরেছে? তো এইটা তো মানুষকে অবজ্ঞা করা যে মানুষ বুঝে না, আপনারাই সব বোঝেন। মানুষ না মানে এই বুঝেই এই হ্যাঁ ভোট মানে দিয়েছে। একেবারে এইটি নিয়ে আমার শেষ প্রশ্ন হচ্ছে, এই শেষ পর্যন্ত এই সংস্কারের ডেস্টিনেশন কোথায়? আমি আমার একটা পলিটিক্যাল প্রেডিকশন হচ্ছে এই সংস্কার নিয়ে যদি বিএনপি অনেক বড় আকারের বিচ্যুতি করে, বড় আকারে যদি তারা এখান থেকে সরে আসে, এটা রাজনৈতিক মূল্য তাদের দিতে হবে। কিন্তু আনফরচুনেটলি বিএনপি এটা হয়তো রিয়ালাইজ করছে না। বিএনপির মধ্যে একটা বড় অংশ এটা রিয়ালাইজ করে। কেন জানি এটা তারা বাস্তবায়ন করতে পারছে না বা করছে না। যদি এখান থেকে আমি আবারও বলছি বড় আকারের যদি বিচ্যুতি তারা করে, তাদের জন্য রাজনৈতিক মূল্যটা অনেক কঠিন হবে, কস্টলি হবে বলে আপনার অনেক প্রেডিকশন? বেশি হবে। সুতরাং সেই পথে তাদের না হাঁটাই উত্তম। কারণ তাদের সামনে এখন বহু কাজ। আর এই সংস্কারগুলো কারো ব্যক্তির জন্য করা হয়নি। আপনি এখানে একটা পয়েন্টও দেখাতে পারবেন না এটা কোনো ব্যক্তির স্বার্থ রক্ষা করেছে। জি। এটা সিস্টেমের ব্যাপার। তো সুতরাং বিএনপি যত দ্রুত সম্ভব এটাকে এক্সিকিউট করলে বা বাস্তবায়ন করলে পরে তাদের জন্য ভালো, তারা অন্যদিকে মনোযোগ দিতে পারবে, রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা কমে আসবে। আর যদি তারা মনে করে না আমরা করব না, তাহলে এটা রাজনৈতিক মূল্য তাদের ভবিষ্যতে জি। কিভাবে দিতে হবে আমরা সেটাও তাদের ভেবে রাখা উচিত। আমরা একেবারে শেষ পর্যায়ে আরেকটা খবর, একটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আপনি জানেন তৃণমূলের শেষ নাকি বিজেপির শুরু, জানা যাবে আজকে। ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের 5টি রাজ্যের বহুল আলোচিত বিধানসভা নির্বাচনের ফলাফল সোমবার আজকে প্রকাশিত হতে যাচ্ছে, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গ। জানেন সেখানে কি মমতা আবারও থাকছেন, নাকি বিজেপি আসছে, এটি মোটামুটি একটা প্রেডিকশনের মধ্যে আছে আর কি। আপনি কি মনে হয়? এটা ভারতে তো ডানপন্থার উত্থান গত 10 বছর 12 বছর ধরে দেখছেন। জি। হুম। এবং আমার মনে হয় যে বিজেপি বেশ ভালো করবে। বেশ ভালো করবে, তো মানে বেশ অ্যাটলিস্ট ভালো। হুম। মানে এক্সিট যেই পোল আমরা দেখলাম সেখানেও কিন্তু হ্যাঁ, বিজেপির অবস্থান শক্ত। হ্যাঁ, তারা অনেক ভালো করবে। আ হয়তো তারা সেখানে ক্ষমতায় আসতে পারবে কিনা এটা এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু তারা যে নির্বাচনে অনেক ভালো করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশে লাগোয়া এই সীমান্তবর্তী এই প্রদেশে যদি বিজেপি অনেক ভালো করে, তাদের যদি পলিটিক্যাল ফুটিংটা অনেক স্ট্রং হয়, হুম। তাহলে কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ডায়নামিক্স, সীমান্ত এবং অন্যান্য কিছু, এটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। মানে মানে অনেক কোন মানে কিছু সেখানে মানে পরিবর্তনটা মানে চরিত্রগতভাবে কেমন হতে পারে যদি ধরেন এই ফুটপ্রিন্টটা তার বাড়ে?
এটার একটা বড় আকারের বিষয় যে মমতা ব্যানার্জি যতদিন ছিলেন, মমতা ব্যানার্জি কিন্তু মুসলিমদের প্রতি তিনি সহনশীল ছিলেন। হুম, এবং কলকাতা বা পশ্চিমবঙ্গের মুসলিমরা কিন্তু মমতা ব্যানার্জিকে কনফিডেন্স এ নিতেন, তাকে হুম, ভোটও দিতেন। হুম, হুম, এবং বাংলাদেশীদের প্রতিও মমতা ব্যানার্জির খুব বেশি অ্যালার্জি বাংলাদেশকে নিয়ে তার সেটা ছিল না। ছিল না। কিন্তু বিজেপি তো একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট তৈরি করছে শুধু পশ্চিমবঙ্গে না, ভারতের বিভিন্ন জায়গায়। এখন এখানে যদি একটা উগ্র ধর্মীয় এই উগ্রপন্থী দল ক্ষমতায় আসে, যেটা তাদের কেন্দ্রেও আছে, তাহলে পরে যেটা হবে কি যে ওই ওয়েস্ট বেঙ্গল সোসাইটিতে যে হারমোনিটা ছিল, এটা ভেঙে যাবে। এটা ভেঙে পড়ার পর যেটা হবে যে এটা একটা স্পিল ওভার ইফেক্ট হুম, সীমান্তের অপর পাশেও পড়বে, বাংলাদেশেও পড়বে। আমি সেই জায়গাটা নিয়ে কিন্তু চিন্তিত বা উদ্বিগ্ন। যে কারণ আপনি দেখেন যে যেভাবে শুভেন্দুর মতো লোকজন রাস্তায় বাংলাদেশী ধর বলে দৌড়ালো, হুম, হুম, হ্যাঁ? এই একটা চিত্র বা তার কথা তো আপনি শুনছেন যে এই একটা চিত্র আমাদেরকে দেখিয়ে দেয় যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এভাবেই ওই পশ্চিমবঙ্গ চলবে। তো টেনশনের জায়গাটা হচ্ছে ওই জায়গায়। সো আপনি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা বড় বর্ডার আছে এই জি, এবং সেখানে বাংলা ভাষাভাষী সবাই বাংলাদেশের সঙ্গে তাদের একটা ইন্টেন্স কানেকশন হুম, পশ্চিমবঙ্গের সঙ্গে হুম, আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর। তাদের প্রচুর আত্মীয়স্বজন ওই পারে থাকে, তাদের আত্মীয়রা ওই পারে থাকে, হ্যাঁ? একটা সাংস্কৃতিক আদান-প্রদান আছে। সো এই ব্যাপারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, জি। আমি মনে আ করছি। এবং আকবর হোসেন সেটার আপনাকে প্রভাবটাই ২ দেশের সম্পর্কে গিয়ে ঠেকবে। জি। আকবর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক আজ থ্যাংক ইউ। পত্রিকা অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ৯ টায় প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।